বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 2 এর পার্ট 1 ও 2। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই বই হাতে নিয়ে মনোযোগ সহকারে খেয়াল করবে। দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সিন্ধু সভ্যতা মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক। অপরপক্ষে খ্রিস্টপূর্ব 7ম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। পার্ট 1, ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরানো সভ্যতা হল সিন্ধু সভ্যতা। আমি আবারও বলছি, ভারত উপমহাদেশের সবচেয়ে পুরানো সভ্যতা হল সিন্ধু সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে, অর্থাৎ সাল গণনারও 2700 বছর আগে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা কয়টি নদ নদী দেখতে পেলাম? 3টি। এই সভ্যতার বড় 2টি নগরের একটি হরপ্পা আর অন্যটি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। নগরে রাস্তার পাশে ডাস্টবিন, সড়কবাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন, সব কিছুই ছিল একেবারে সাজানো। একতলা দোতলা বাড়িগুলোও ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া, ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে। অর্থাৎ আমরা বর্তমান একটি শহরে বা নগরে যে সকল সুযোগ সুবিধা পাই এবং যে সকল অবকাঠামো দেখি, সিন্ধু সভ্যতায় অনুরূপভাবেই ছিল। অর্থাৎ একটি নগর যেরকম হওয়া উচিত, যেরকম সুবিধা থাকা দরকার, তার সবটুকুই সিন্ধু সভ্যতার নগরগুলোতে ছিল। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখনকার সুইমিং পুলের মতো। হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। তাহলে বিশাল গোসলখানা কোথায় আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারো নগরে। আর বিশাল শস্যাগার কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতায় অসংখ্য সিল পাওয়া গেছে। সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলোর পাঠোদ্ধারের চেষ্টা চলছে। এই সভ্যতার পাথরের বাটখারা ও পুঁথিগুলো খুবই আকর্ষণীয়। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যবস্থা। অর্থাৎ সিন্ধু সভ্যতার দেশগুলো নিজেদের মধ্যেও বাণিজ্য করতে পারত এবং অন্য দেশগুলোর সাথেও বাণিজ্য করতে পারত। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বাব্দের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা করা হয়। শিক্ষার্থীরা, প্রথম সভ্যতা ছিল, দ্বিতীয় নগর সভ্যতা গড়ে উঠেছিল গঙ্গা নদীর অববাহিকায়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। বাংলাদেশের ওয়ারী-বটেশ্বর এবং পুন্ড্রনগর, যার বর্তমান নাম মহাস্থানগড়, দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। তাহলে বাংলাদেশের ওয়ারী-বটেশ্বর আর মহাস্থানগড় কোন নগর সভ্যতার নিদর্শন? দ্বিতীয়।
পার্ট ২, ওয়ারী বটেশ্বর। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসেও ওয়ারী বটেশ্বর সম্পর্কে জেনেছিলাম, তো আজকে আরও বিস্তারিত জানব। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার 2টি গ্রামের বর্তমান নাম। তাহলে ওয়ারী বটেশ্বর কি? 2টি গ্রাম। ওয়ারী বটেশ্বর হলো নরসিংদী জেলার বেলাবো উপজেলার 2টি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী বটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারী বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীকালে ওয়ারী বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি ওলটপালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপরে চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব, কাঁচ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখা যায়। প্রত্নবস্তুগুলো বলতে বোঝায় যে পুরনো প্রাচীন আমলের যে বিভিন্ন মূর্তি বা ধাতব পদার্থ ছিল সেগুলো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারী বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু। সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। শিক্ষার্থীরা, এখানে দুর্গ বলতে বোঝায় যে আগে রাজাদের সময় একটি নির্দিষ্ট জায়গায়, এখন যেমন বর্তমানে আমরা পুলিশ ব্যারাক বলি, তো এরকম একটি নির্দিষ্ট জায়গায় যুদ্ধ করার জন্য একটি নির্দিষ্ট জায়গা, সেটিকে বলা হতো দুর্গ। এবং এটি সাধারণত সমভূমি থেকে উঁচু জায়গায় হয়। যুদ্ধের সময় সবাই সেখানে আশ্রয় নিতে পারে। যেমন আমাদের নারায়ণগঞ্জেও 2টি দুর্গ রয়েছে, একটি হলো হাজীগঞ্জ দুর্গ, আরেকটি হলো বন্দরের সোনাকান্দা দুর্গ। এছাড়াও মুন্সিগঞ্জে একটি দুর্গ রয়েছে, ইদ্রাকপুর দুর্গ। দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা ও নয়নাভিরাম। নয়নাভিরাম কথাটার অর্থ হলো যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। নয়নাভিরাম বাটখারা বাণিজ্যের পরিচায়ক, মানে ওই সময়ের বাটখারাগুলো দেখে বোঝা যায় যে তখন কি বাণিজ্যের প্রচলন ছিল। আমরা জানি বাটখারা দিয়ে ওজন করা হয়, যে একটা বস্তু কত কেজি, কতটুকু ওজনের তা পরিমাপ করা হয়। তো ওই বাটখারা দেখে বোঝা যায় যে তখন বাণিজ্যের প্রচলন ছিল। ওয়ারী বটেশ্বর ছিল একটি নদী বন্দর। আমি আবারও বলছি, ওয়ারী বটেশ্বর ছিল একটি নদী বন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারী বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র, মানে মাটির তৈরি পাত্র ও স্যান্ডউইচ কাচের পুঁতির আবিষ্কার ওয়ারী বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। ওয়ারী বটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আমি আবারও বলছি যে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প কোথায় আবিষ্কৃত হয়েছে? ওয়ারী বটেশ্বরে। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে এ চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। তো শিক্ষার্থীরা, আমরা এই সভ্যতাগুলো সম্পর্কে জানলে আমরা আমাদের দেশে তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো করে পড়বে। তো পড়ার পরে এখানে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো খাতায় লিখে ছবি তুলে আমাদের গ্রুপে দিবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবে তোমরা সবাই।